তোমার এই কলেজে পড়ার যোগ্যতা নেই, পোশাক দেখছো তার। এরা আসে কি করে এই কলেজে? মুম্বাই এমন এক শহর যেখানে মানুষের স্বপ্নের ওজন মাপা হয় তার মানিব্যাগ দেখে। এখানে কেউ জানতে চায় না তুমি কি ভাবো, তারা দেখে তুমি কোন গাড়ি থেকে নামলে। এই শহরেরই এক অভিজাত এলাকায় গড়ে উঠেছিল অর্কোরা গ্লোবাল ইনস্টিটিউট, একটি শিক্ষা প্রতিষ্ঠান যাকে মানুষ পড়াশোনার জায়গা কম আর স্টেটাস প্রদর্শনের মঞ্চ বেশি বলে চিনত। অর্কোরায় পড়া মানেই আলাদা পরিচয়, আর এখানে পরিচয় মানে নম্বর বা পরিশ্রম নয়, পরিচয় মানে টাকা, নাম আর চোখে পড়ার মতো উপস্থিতি। প্রতিদিন সকালেই একই দৃশ্য, কলেজ গেটের বাইরে দামি গাড়ির শাড়ি, ঝকঝকে কাঁচ, ব্র্যান্ডেড পোশাক আর হাতে বইয়ের চেয়ে মোবাইল ক্যামেরা বেশি, যেন কলেজ নয় একটা লাইফস্টাইল শো চলছে। এই দুনিয়ার সবচেয়ে উজ্জ্বল ছায়ার নাম ছিল অনন্যা সিংহ। দেশের ১১টি শহরে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তোলার শিল্পপতি বীরেন্দ্র সিংহের একমাত্র কন্যা। রূপ, আত্মবিশ্বাস আর অহংকার তিনটেই তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। অনন্যার কলেজে আসা মানেই একটা ইভেন্ট। সে যখন গেট দিয়ে ঢুকত, চোখ আপনা থেকেই থেমে যেত। কেউ প্রশংসায় হাসত, কেউ ঈর্ষায় তাকাত, আর কেউ শুধু তাই করত কারণ এখানে সেটা করাই নিয়ম। সেই সকালেও তার ব্যতিক্রম ছিল না। একটি সাদা স্পোর্টস কার এসে থামল। ড্রাইভার নেমে দরজা খুলল, আর সানগ্লাস পরে নিখুঁত পোশাকে অনন্যা গাড়ি থেকে নামল। তার আত্মবিশ্বাস এমন ছিল যা না বলেও অন্যকে ছোট মনে করিয়ে দেয়। পেছনে তার বান্ধবীরা, হাসি, ফিসফাস, ভিডিও রেকর্ড, রিলস, এই সব কিছু অনন্যার কাছে একেবারেই স্বাভাবিক, কারণ তার দুনিয়া এমনই ছিল। ঠিক সেই সময়েই গেটের একটু দূরে এক যুবক হেঁটে কলেজে ঢুকছিল। কোনো গাড়ি নেই, কোনো ড্রাইভার নেই, কোনো ক্যামেরা নেই। সাধারণ জামাকাপড়, পুরনো জুতো, কাঁধে একটা জীর্ণ ব্যাগ। তার নাম অদ্বৈত দেশমুখ। অদ্বৈতের এন্ট্রি এতটাই সাধারণ ছিল যে প্রায় কেউই খেয়াল করেনি, কারণ অর্কোরায় সাধারণত্ব নজর কাড়ে না, আর অদ্বৈতের তাতে কোনো অভিযোগও ছিল না। তার মুখে না লজ্জা না সংকোচ, চোখে এক ধরনের স্থিরতা, যেন সে জানে শোরগোল করার আগে নিজেকে বোঝা বেশি জরুরি। নতুন ক্লাস, নতুন মুখ, আর সেই পুরনো মানসিকতা। ক্লাসরুমে সিট বরাদ্দ হচ্ছিল। কাকতালীয়ভাবে অনন্যা আর অদ্বৈত একই সারিতে বসে পড়ল। অনন্যা এসে বসতেই পাশের ছেলেটির দিকে তাকালো। মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বোলালো। সাধারণ শার্ট, পুরনো ব্যাগ, শান্ত মুখ, তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটল। হাসি কম, বিদ্রুপ বেশি। ধীরে কিন্তু স্পষ্ট স্বরে সে বলল, তুমি এখানে মেরিটে এসেছ না কোনো স্কলারশিপের অলৌকিক ঘটনায়? চারপাশে বসে থাকা কয়েকজন ছাত্র হেসে উঠল। কেউ কেউ অদ্বৈতের দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো কৌতুকের অংশ, কিন্তু অদ্বৈত তার দিকে তাকালো, না রাগ না ভয়, শুধু একটুখানি শান্ত হাসি। সে বলল, যেভাবেই এসে থাকি, শিখতে এসেছি। এক মুহূর্তের জন্য পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। শিক্ষকও ঘুরে তাকালেন, আর অনন্যা যেন হঠাৎ করে একটা অদ্ভুত ধাক্কা খেল, কারণ এই প্রথম তার তাচ্ছিল্যে কেউ মাথা নিচু করেনি। মনে হলো কেউ তার অহংকারে হালকা একটা আঁচড় কেটে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই সে মনে মনে ঠিক করে নিল, এই ছেলেটাই হবে তার নতুন টাইম পাস। সেই দিনের পর কলেজের দিনগুলো যেন একই রকম হতে লাগল, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে শুরু করেছিল। অনন্যা সিংহ প্রতিটা সুযোগেই অদ্বৈত দেশমুখকে খাটো করার চেষ্টা করত। কখনো তার জামা কাপড় নিয়ে, কখনো তার খাবার নিয়ে, কখনো তার অদ্ভুত নীরবতা নিয়ে। আর অদ্বৈত, সে প্রতিবারই একই রকম থাকত, শান্ত, স্থিত, এমন একজন যে উত্তর না দিয়েও অনেক কিছু বলে দেয়। এই নীরবতাই অনন্যার ভেতরে ভেতরে চুলকানি ধরাতে শুরু করেছিল, কারণ সে অভ্যস্ত ছিল মানুষ তার কথায় আঘাত পায়, লজ্জা পায়, মাথা নিচু করে। কিন্তু অদ্বৈত, সে যেন কিছুই নেয় না। একদিন কলেজের পার্কিং লটে অনন্যা তার গাড়ি থেকে নামল। বন্ধুরা সঙ্গে ছিল। হঠাৎ তার চোখ পড়ল অদ্বৈত সাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়ে তার পুরনো সাইকেলে তালা লাগাচ্ছে। অনন্যা জোরে বলল, কি ব্যাপার, আজ হাঁটতে ইচ্ছে করেনি নাকি পেট্রোলের বাজেট শেষ? হাসির রোল পড়ে গেল। কয়েকজন ছাত্র থেমে তাকালো, কারোর চোখে কৌতূহল, কারোর চোখে মজা। অদ্বৈত তালা লাগিয়ে ধীরে তার দিকে তাকালো। তার গলা শান্ত, কিন্তু কথাগুলো ভারী। যেখানে পৌঁছানো ঠিক থাকে, সেখানে কিভাবে পৌঁছালাম তা ততটা গুরুত্বপূর্ণ নয়। কিছু মুখ হঠাৎ চুপ হয়ে গেল। কয়েকজনের ঠোঁটে হালকা হাসি ফুটল,
অনন্যার বুকের ভেতর কোথাও যেন কথাটা গেঁথে গেল। সে বিরক্ত হয়ে বলল, এটা অর্করা, এখানে স্টেটাসেরও একটা দাম আছে। অদ্বৈত কোনো স্বর উঁচু না করে বলল, স্টেটাস ধার নেওয়া জিনিস, আজ থাকে কাল থাকে না। এই কথায় চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। অনন্যার মুখ লাল হয়ে গেল, কারণ সে প্রথমবার অনুভব করছিল এই ছেলেটা তার ভাষায় কথা না বলেও তাকে হার মানাচ্ছে। পরের সপ্তাহে ক্লাসে প্রেজেন্টেশন ছিল। অনন্যা আবারও সুযোগ ছাড়ল না। সে ফিসফিস করে বলল, স্লাইডগুলোও নিশ্চয়ই পুরনো হবে। কিছু হালকা হাসি। কিন্তু যখন অদ্বৈত কথা বলা শুরু করল, ঘটনাটা বদলে গেল। সে ধীরে ধীরে বিষয়টা ভাঙতে লাগল। তার কথাই ছিল স্পষ্টতা, উদাহরণগুলো ছিল বাস্তব, আর আত্মবিশ্বাসটা ছিল এমন যা দেখানো নয়, বোঝা যায়। ক্লাস ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। কেউ মোবাইল দেখছিল না, কেউ ফিসফিস করছিল না। প্রেজেন্টেশন শেষ হতেই শিক্ষক বললেন, আজকের সবচেয়ে শক্তপোক্ত প্রেজেন্টেশন এটা। সঙ্গে সঙ্গে ক্লাস হাততালিতে ভরে গেল। অনন্যার হাত মাঝপথে থেমে গেল। তার চোখের সামনে হঠাৎ কিছু একটু ঝাপসা হয়ে গেল। এই প্রথম সে বুঝতে পারল, সম্ভবত এই ছেলেটা সে যেটা ভেবেছিল সেটা নয়। ব্রেকের সময় অদ্বৈত তার সাধারণ টিফিন খুলে খেতে বসেছিল। অনন্যা আবার বিদ্রূপ করল, এত সাধামাটা জীবনে বড় কিছু ভাবও নাকি? অদ্বৈত চামচ নামিয়ে শান্তভাবে বলল, ভাবি, শুধু সেটা নিয়ে চিৎকার করি না। পাশে বসে থাকা দুজন ছাত্র হেসে উঠল, আর অনন্যার বুকের ভেতর আবার সেই পরিচিত খোঁচা। সেই দিনটার পর অনন্যা বুঝে গিয়েছিল অদ্বৈত কোনো সাধারণ ছেলে নয়, কিন্তু তার অহংকার এটা মানতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল এটা শুধু শুরু, আসল খেলাটা এখনও বাকি। অদ্বৈত মিনওয়াইল নিজের পথে চলছিল। কোনো অভিযোগ নেই, কোনো প্রদর্শন নেই, যেন সে জানে সাদামাটা থাকার লড়াইটাই সবচেয়ে দীর্ঘ আর সবচেয়ে নীরব। অর্কেরা গ্লোবাল ইনস্টিটিউটের বাতাস বদলাতে শুরু করেছিল, অন্তত অনন্যা সিংহের জন্য। কারণ যে কলেজে এতদিন মানুষ তার উপস্থিতিতে প্রভাবিত হতো, সেই কলেজেই এখন এক নাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, যে নাম কোনো গাড়ির সঙ্গে যুক্ত নয়, কোনো ব্র্যান্ডের সঙ্গে নয়, শুধু চিন্তা আর কাজে। অদ্বৈত দেশমুখ। এই নামটাই অনন্যাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলছিল, কারণ সে অভ্যস্ত ছিল পরিচয় আসে শোরগোল থেকে, আর অদ্বৈতের নীরবতাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছিল। দিন গড়াতে থাকল। কলেজের ক্লাসগুলো আর শুধু পড়াশোনায় সীমাবদ্ধ রইল না, প্রতিটা ছোট বিষয়ে যেন তুলনায় পরিণত হচ্ছিল। কে কি পড়েছে, কে কোথায় বসছে, আর কাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। অনন্যা এখনও তার বন্ধুদের মাঝে আকর্ষণের কেন্দ্র ছিল। হাসি, গল্প, পরিকল্পনা সবই তাকে ঘিরে। কিন্তু সে খেয়াল করতে শুরু করল, কিছু চোখ এখন আর শুধু তার দিকেই নেই। বিশেষ করে তখন যখন কোনো প্রশ্নে শিক্ষক অদ্বৈতের নাম নিতেন, অথবা কোনো আলোচনায় তার মতামতের প্রশংসা করতেন। এই পরিবর্তন অনন্যাকে অস্বস্তিতে ফেলছিল, কারণ সে এমন পরিস্থিতির অভ্যস্ত ছিল না যেখানে আলো ভাগ হয়ে যায়। একদিন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ক্লাসে গ্রুপ প্রজেক্টের ঘোষণা করা হলো। শিক্ষক বললেন, এই প্রজেক্ট শুধু নম্বরের জন্য নয়, এটা তোমাদের চিন্তা, বিশ্লেষণ আর টিমওয়ার্ক দেখাবে। এরপর নাম পড়া শুরু হলো। কাকতলীয় নাকি নিয়তি কেউ জানত না, কিন্তু অনন্যা সিংহ আর অদ্বৈত দেশমুখ একই গ্রুপে পড়ে গেল। অনন্যার ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। এটা আনন্দের হাসি নয়, এটা ছিল পরিকল্পনার শুরু। তার মনে হলো এবার সুযোগ এসেছে এই নীরব নায়ককে তার জায়গা দেখানোর। গ্রুপ মিটিং বসল। কোনো আলোচনা ছাড়াই অনন্যা নিজেকে লিডার ঘোষণা করল। কেউ আপত্তি করল না, কারণ আদেশ দেওয়া তার অভ্যেস, আর মেনে নেওয়া বাকিদের। সে অদ্বৈতের দিকে তাকিয়ে বলল, তুমি ডেটা কালেক্ট করবে, ফাইল বানাবে, প্রিন্টিংয়ের কাজও তোমার। তার কণ্ঠে প্রস্তাব ছিল না, নির্দেশ ছিল। অদ্বৈত কোনো তর্ক না করে মাথা নাড়ল। এই দৃশ্য দেখে অনন্যার মনে হলো সে ঠিকই ছিল, হয়তো এই ছেলেটা শুধু কথায় শক্ত। পরের কয়েকদিন অদ্বৈত চুপচাপ কাজ করতে লাগল। লাইব্রেরিতে দেরি পর্যন্ত বসা, রিসার্চ পেপার পড়া, নোট তৈরি করা। যে কাজই তাকে দেওয়া হোক সে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করত। সে না কৃতিত্ব চাইত, না অভিযোগ করত। আর এই নীরবতা অনন্যার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল ফাইনাল প্রেজেন্টেশনে আলো শুধু তার দিকেই থাকবে। কিন্তু যেদিন প্রজেক্টের ফাইনাল রিভিউ হলো, সেদিন বাতাসটাই আলাদা ছিল। পুরো ক্লাস ভর্তি, শিক্ষকরা সামনে বসে। প্রত্যেক গ্রুপকে নিজেদের চিন্তা আর সমাধান ব্যাখ্যা করতে হবে। অনন্যা শুরু করল। স্লাইড সুন্দর, শব্দ আত্মবিশ্বাসী, কিন্তু কথাগুলো ছিল উপরের স্তরের, যেন মুখস্থ করা বক্তৃতা। হঠাৎ শিক্ষক প্রশ্ন করলেন। অনন্যা একটু থমকে গেল। তার চোখ অদ্বৈতের দিকে গেল। এই প্রথম তার গলায় একটু দ্বিধা শোনা গেল। অদ্বৈত, তুমি বোঝাও।
অদ্বৈত উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। সে সমস্যাটাকে ভেঙে বুঝিয়ে দিল, বাস্তব উদাহরণ দিল, সমাধানগুলো এমনভাবে রাখল যেন জটিল বিষয়ও সহজ হয়ে যায়। পুরো ক্লাস নিঃশব্দ। শিক্ষক মাঝে মাঝে মাথা নাড়ছিলেন। শেষে তিনি বললেন, এই চিন্তা বই থেকে আসে না, এটা বোঝাপড়া থেকে আসে। এরপর ক্লাস হাততালিতে ভরে উঠল। মঞ্চে দাঁড়িয়ে অনন্যা সিংহ নিজেকে প্রথমবার ছোট মনে করল। সেই দিনটার পর অনন্যার ব্যবহার একটু বদলাতে শুরু করল। সে এখনও তাচ্ছিল্য করত, কিন্তু শব্দে আর আগের মতো ধার ছিল না। তার ভেতরে একটা প্রশ্ন জন্ম নিচ্ছিল, এই ছেলেটা এত শান্ত থেকেও এত শক্ত কিভাবে? এবং অদ্বৈত, সে নিজের পথেই চলছিল, যেন কিছুই বদলায়নি, কিন্তু অজান্তেই সে অনন্যার চিন্তার দুনিয়ায় একটা স্থায়ী দাগ কেটে ফেলেছিল। এর মধ্যেই কলেজের বার্ষিক আউটডোর ট্রিপ ঘোষণা করা হলো। একটি পাহাড়ি হিল স্টেশনে অ্যাডভেঞ্চার ক্যাম্প, কয়েকদিন একসাথে থাকা, প্রকৃতির মাঝে সময় কাটানো। অনন্যা আর তার বন্ধুদের জন্য এটা ছিল বিনোদন, পার্টি আর কন্টেন্ট বানানোর সুবর্ণ সুযোগ। রিলস, মিউজিক, নাইট লাইফ। আর অদ্বৈতের জন্য এটা ছিল শুধু আর একটা অভিজ্ঞতা, নতুন জায়গা দেখা, মানুষ বোঝা। ক্যাম্পের প্রথম রাতেই খোলা মাঠে বনফায়ারের আয়োজন করা হলো। জোরে মিউজিক বাজছে, ছাত্ররা নাচছে, ড্রিঙ্কের ব্যবস্থাও ছিল। অনন্যা আর তার বন্ধুরা সবার সামনে, হাসি, চিৎকার, ক্যামেরা। ঠিক তখন কয়েকজন সিনিয়র ছাত্র সেখানে এসে জড়ো হলো। তাদের আচরণ শুরু থেকেই অস্বস্তিকর, অপ্রয়োজনীয়ভাবে কাছে আসা, জোর করে ড্রিঙ্ক অফার করা, অদ্ভুত হাসি। অনন্যা প্রথমে বিষয়টা এড়িয়ে গেল, কারণ সে এই সব কিছুর সঙ্গে পরিচিত ছিল। কিন্তু দূরে দাঁড়িয়ে অদ্বৈত সবকিছু লক্ষ্য করছিল। তার চোখে একটা অস্বাভাবিকতা ধরা পড়ল। সে দেখল ড্রিঙ্ক পরিবেশন করার সময় একজন ছেলেকে গ্লাস বদলাতে। লোকটার আচরণ ছিল তাড়াহুড়ো ভরা, চোখ বারবার এদিক ওদিক ঘুরছিল। অদ্বৈতের বুকের ভেতর কোথাও একটা সতর্ক ঘণ্টা বেজে উঠল। সে আর এক মুহূর্তও দেরি করল না, সোজা এগিয়ে এসে অনন্যার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল। এটা খেও না। অনন্যা চমকে গেল, তার আঁখে রাগ। তুমি কি আমাকে থামানোর? সে কড়া গলায় বলল। সিনিয়র ছেলেগুলো তাচ্ছিল্য ছুড়ল, মাহল গরম হয়ে উঠল। কিন্তু অদ্বৈত এক মুহূর্তও পিছু হটল না। সে গ্লাসটা মাটিতে ফেলে দিল। স্টাফদের ডাকা হলো, পরীক্ষা করা হলো, আর সত্যিটা সামনে এলো। গ্লাসে এমন কিছু ছিল যা পরিস্থিতিকে ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারত। পুরো ক্যাম্প স্তব্ধ হয়ে গেল।